হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে জানবো। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম বার্থ অ্যানিভার্সারি, তাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি মানে বোঝাতো বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড মিলেমিশে। তো উড়িষ্যার কটকে 1897 সালে 23শে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন জানকীনাথ বোস, তিনি একজন অ্যাডভোকেট ছিলেন। মা ছিলেন প্রভাবতী দেবী। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফিলোজফি নিয়ে বিএ করেন এবং তারপরে লন্ডনের কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে বিএ করেন মেন্টাল অ্যান্ড মোরাল সায়েন্স নিয়ে। এবং ইন্ডিয়ান যে সিভিল সার্ভিস তখন এক্সাম হতো, 4th র্যাঙ্ক করেছিলেন। পরবর্তীকালে দেশে এসে কিন্তু এই লোভনীয় চাকরি ছেড়ে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার মানে ইন্ডিয়ান যে সংগ্রামী আন্দোলন চলছিল সেখানে কিন্তু যোগদান করে। ভারতবর্ষের জনসাধারণের কথা ভেবে এবং দেশের স্বাধীনতার কথা ভেবে কিন্তু লোভনীয় চাকরি ছেড়ে ভারতবর্ষে সেই চাকরি ছেড়ে কিন্তু ইন্ডিয়ান যে সংগ্রামী আন্দোলন সেখানে কিন্তু যোগদান করে। এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে কিন্তু তিনি একজন বড় ধরনের লিডার হয়ে যান। এবং পরবর্তী সময়ে 1938 সালে কংগ্রেসের যে হরিপুরা অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট হন। হরিপুরা হচ্ছে গুজরাটের একটা জায়গার নাম। 1938 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হন এবং 1939 সালে ত্রিপুরা অধিবেশনেও কিন্তু আবার নেতাজি সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হয়ে যান। এবং এই ত্রিপুরা অধিবেশনে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং মহাত্মা গান্ধী এবং কংগ্রেসের যে হাইকমান্ড লিডাররা ছিল তাদের মতবিরোধ এবং পার্টির কিছু প্রবলেমের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি পোস্ট থেকে রিজাইন দিতে বাধ্য হয়েছিলেন এবং 1939 সালে নিজে ফরওয়ার্ড ব্লক পার্টি তৈরি করেছিলেন। এখান থেকে কোয়েশ্চেন হয় যে ফরওয়ার্ড ব্লক পার্টিটা কে তৈরি করে? নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 সালে। এবং পরবর্তী সময়ে কী হয়, 1941 সালে কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাড়ি ছিল সেখানে তিনি ছিলেন, কিন্তু ব্রিটিশরা তাদের সিবিআই দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে সেখান থেকে ছদ্মবেশে আফগানিস্তান হয়ে রাশিয়া হয়ে কিন্তু জার্মানি যান দেশের স্বাধীনতার কথা ভেবে সেখানে প্ল্যান করার জন্য। এবং তারপরে কি হয়, 1942 সালের দিকে রাসবিহারী বোস, এখানে অনেকে স্টুডেন্টরা ভুল করে, ঘোষ না, আনসারটা হচ্ছে রাসবিহারী বোস 1942 সালে জাপানের টোকিওতে আইএনএ, যেটা আমরা জানি আজাদ হিন্দ ফৌজ নামে জানি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সেটা রাসবিহারী বোস 1942 সালে জাপানে টোকিওতে ফর্ম করে। এবং এই আইএনএর যে কমান্ডার ইন চিফ ছিলেন সে ছিলেন মোহন সিং। পরে কী হয়, 1943 সালে সিঙ্গাপুরে নতুন করে আইএনএ ফর্ম করে আজাদ হিন্দ ফৌজ ফর্ম করে পুরা যে দায়িত্বভার সেটা দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্রকে। এবং 1943 সালে সেটা ফর্ম হয় সিঙ্গাপুরে এবং তখন থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস কমান্ডার ইন চিফ হন আজাদ হিন্দ ফৌজে। নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 থেকে 1945 সাল পর্যন্ত আইএনএ কমান্ডার ইন চিফ ছিলেন। এবং সেই সময় কী হয়েছিল, আমাদের যে ভারতবর্ষের নর্থ ইস্টার্ন স্টেট মণিপুর, এই মণিপুরে কিন্তু আজাদ হিন্দ ফৌজের যেসব বাহিনী সেগুলোকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস মণিপুরে এন্টার করেছিলেন এবং মণিপুরে ভারতের যে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। বিশেষ কারণের জন্য ওয়েদার ভালো ছিল না এবং খাবার ওষুধের প্রবলেমের জন্য ভিতরে এন্টার করতে পারেনি। সেখানে আজাদ হিন্দ ফৌজের যে টার্গেট সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হলেও হবে কি, কিন্তু ব্রিটিশরা তখন ভয় পেয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস তার ফৌজ নিয়ে যে মণিপুর হয়ে যে ইন্ডিয়ার ভিতরে ঢুকছে দেশের স্বাধীনতার জন্য অ্যাটাক করার জন্য, তার ফলে কিন্তু ব্রিটিশরা ভয় পেয়েছিল। এই ভয় পাওয়ার কারণে কিন্তু ভারতবর্ষে আমরা বলতে গেলে স্বাধীনতা আগে পেয়েছি এক ধরনের বলা যেতে পারে। আগে হয়তো স্বাধীনতা আরও দেরি হতো। পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বোস দুবার যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তাছাড়াও কিন্তু আমাদের কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনও কিন্তু একবার হেড হয়েছিলেন। তারপর ফরওয়ার্ড ব্লক পার্টি ফর্ম করেছিলেন। তো এখানে যারা স্টুডেন্ট আছে অবশ্যই জেনে রাখবে যে এই ইন্ডিয়ান যে ন্যাশনাল আর্মি, যেটা আজাদ হিন্দ ফৌজ বলছি আমরা, সেটা কিন্তু রাসবিহারী বোস তৈরি করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস নয়। এটা ভালো করে মাথায় রাখবে। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলি বলতে গেলে নেতাজি সুভাষচন্দ্র বোস বিয়ে করেছিলেন, তিনি একজন অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি একজন
স্টেনোগ্রাফার ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের এখনও মেয়ে জীবিত আছে, তিনি একজন ইকোনমিস্ট। আমরা ভারতবর্ষে যে স্বাধীনতা পেয়েছি 1947 সালে 15ই আগস্ট, এই স্বাধীনতার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বোসের মানে ভূমিকা ছিল অনেক। যে কারণে ভারত সরকার 2021 সাল থেকে এই 23শে জানুয়ারিটাকেই পরাক্রম দিবস হিসেবে পালন করে থাকে। তার সাহসিকতা, ডিটারমিনেশন এবং দেশপ্রেম সেটাকে মনে করার জন্য, সেটাকে স্মরণ করার জন্য ভারত সরকার 1921 সাল থেকে এই নেতাজি সুভাষচন্দ্রের এই জন্মদিনটাকে কিন্তু পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এটাও কোশ্চেনে আসে, পরাক্রম দিবস কবে পালন করা হয়? 23শে জানুয়ারি। এটাও তোমরা জেনে রাখবে। তো মোটামুটি লাস্টের দিকে তোমার কী হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস 1945 সালের 18ই আগস্ট মারা যায়। এটি মারা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। এটা ধরা হয় যে প্লেন ক্র্যাশে 1945 সালে 18ই আগস্ট মারা গেছে। তোমার তাইপি বলে একটা জায়গা আছে, সেখানে প্লেন ক্র্যাশ হয়ে মারা গেছে, এরকম আর কি ধরা হয়। কিন্তু এই মৃত্যু নিয়ে অনেক ডিবেট আছে। আশা রাখছি তোমরা ভিডিওটি মোটামুটি বুঝতে পেরেছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।